আওয়ামী লীগের পতাকা তলে কেউ বিক্ষোভ করলে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি প্রেস সচিবের। দলটিকে প্রতিহতে একাত্ম থাকার ঘোষণা বিভিন্ন দলের। আওয়ামী লীগের টপ লিডারশিপ জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। আইসিটি ট্রাইব্যুনালে যারা এখন বিচারের মুখোমুখি গণহত্যার জন্য তারা আবার ফিরে আসতে চান, এটা এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের যে কোনো পদক্ষেপকেই শুধু রাজনৈতিক বিভিন্ন দল নয়, আপামর জনগণই সেদিকে নজর রাখছে। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের ইঙ্গিত বিএনপি নেতাদের। আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সীমান্তে হামলা হত্যা বন্ধ করতে হবে ভারতকে। দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠকে আলোচনা হবে অসম চুক্তি নিয়েও, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপপ্রচার বন্ধের আহ্বান। পুতুলের সূচনা ফাউন্ডেশনের খোঁজে দুদকের একাধিক অভিযান, মেলেনি অস্তিত্ব। সাবেক এমপি শম্ভু ও প্রতিমন্ত্রী ওয়াদুদের বিরুদ্ধে মামলা। ইজতেমার ময়দানে এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠ পরিদর্শন করে জানালেন আইজিপি। এবং কালোবাজারের কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই, পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতে দোকানে বিক্রি। অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিবি, দ্রুত সরবরাহের তাগিদ। আওয়ামী লীগের পতাকা তলে কেউ বিক্ষোভ করলে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। নৃশংস হত্যাযজ্ঞের 6 মাস না যেতেই কি করে দলটি কর্মসূচি ঘোষণা করে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের নেতারা আওয়ামী লীগকে প্রতিহতে একাত্ম থাকার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দলটির পতাকাতলে অবৈধভাবে কেউ বিক্ষোভ করলে তাকে আইনের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। বিপ্লবে গণহত্যার 6 মাস না যেতেই কিভাবে আওয়ামী লীগ কর্মসূচি দেয়, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এদিকে দলটির কর্মসূচিকে গণবিরোধী উল্লেখ করে প্রতিহতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনের বৈঠকে এ ঘোষণা দেন বক্তারা। 16 বছরের অপকর্মের বিচার না হওয়ায় আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার সাহস পেয়েছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণও সজাগ রয়েছে। যাদের বিচার হওয়া দরকার, আইসিটি ট্রাইব্যুনালে যারা এখন বিচারের মুখোমুখি গণহত্যার জন্য 16 বছরের যে অপরাধ এই দেশ এবং তার জনগণের বিরুদ্ধে, যে অপরাধের সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার, তারা আবার ফিরে আসতে চান, এটা এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের যে কোনো পদক্ষেপকেই শুধু বিএনপি নয়,
বাংলাদেশের শুধু রাজনৈতিক বিভিন্ন দল নয়, আমি মনে করি যে আপামর জনগণই সেদিকে নজর রাখছে। ভারতে বসে কর্মসূচি ঘোষণা শেখ হাসিনার বালখিল্যতা বলেও উল্লেখ করেন বক্তারা। ভারত সরকারকে বলবো ওনাকে ভালো চিকিৎসা দেন, কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, 5 আগস্ট নির্বাচন দিয়ে স্মরণীয় রাখতে পারে সরকার। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কিছুর তুলনা করা ঠিক হবে না বলেও মত তার। এদিকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে আলোচনা যুক্তিতর্ক চলছে রাজনৈতিক মহলে। চলতি বছরের মধ্যেই ভোট আয়োজনের দাবি অনেক রাজনীতিকের। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন বিলম্বের কারণ জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে 5 আগস্ট স্মরণীয় রাখতে সেদিন জাতীয় ভোট আয়োজনের দাবি জানান তিনি। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন সালাহউদ্দিন আহমেদ। নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? এদিকে 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা নিয়ে খুলনা বিভাগে যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলা বিএনপির কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের আস্থা ধরে রাখতে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি ব্যবস্থাকে ভেঙে চুরে ধ্বংস করে গেছে বলেও মন্তব্য এই শীর্ষ নেতার। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। তারেক রহমান বলেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচারী সরকারের সব নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে। আমি যে প্রশ্নটি এখন কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ ও কাঁটাতারের বেড়া ইস্যু। ভারতের সঙ্গে অসম চুক্তি ও বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধের বিষয়েও হবে আলোচনা। সকালে সচিবালয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে বিজেপি মহাপরিচালক জানান, আলোচনায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। দুপক্ষের নেতৃত্ব দেবেন। সম্মেলন সামনে রেখে বুধবার সকালে সচিবালয়ে ভারতের সঙ্গে আলোচ্য বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিজিবি মহাপরিচালক জানান, ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত হত্যা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা যেটা বললেন, কোনো ছাড়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের শূন্যরেখার 150 গজের মধ্যে নিয়ম মেনে বেড়া নির্মাণ, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধ, অভিন্ন নদীর পানি প্রত্যাহারের ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে। সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি। এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ, তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এই নদীগুলি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানেরই অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। দুপুরে সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা ধানমন্ডির সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযানে গেলেও মেলেনি হদিস। এদিন সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
ধানমন্ডি ৫ নম্বর রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে দুদক খোঁজ করছে হাসিনা কন্যা সাইমজাদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের। দুদক বলছে সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় উল্লেখ ছিল সুধা সদনের নাম। এছাড়া বেশ কয়েকটি স্থানের কথা বলা হলেও মেলেনি হদিস। এসে দেখলাম যে এখানে প্রতিষ্ঠানটি নেই বর্তমানে। 2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। দুদকের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করতেন তিনি। এমনকি প্রতিষ্ঠানে অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করত জাতীয় রাজস্ব বোর্ড। আমরা কিছু রেকর্ডপত্র যেগুলো সংগ্রহ করেছি রেজিস্ট্রেশন কার্যালয় থেকে, আমরা সেগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা প্রধান কার্যালয়ের কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। এদিন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত 8 জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। মামলা হয়েছে বরগুনায় 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর নামেও। তাদের বিরুদ্ধে প্রায় 7 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 50 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রেলের কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করায় সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে সচল হয় ট্রেনের চাকা। অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপও ছিল কম, তবে প্রতিটি ট্রেনই স্টেশন ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে। একদিনের মধ্যেই স্বাভাবিক শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান স্টেশন ম্যানেজার। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। যাত্রীদের পদচারণায় ভোর থেকেই মুখর হয় স্টেশন প্রাঙ্গণ, ফিরে যায় সেই আগের চিরচেনা রূপে। এদিন সকাল 7টায় রাজশাহীর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়। সচল হয় ট্রেনের চাকা, তবে যাত্রী চাপ কিছুটা কম থাকায় স্বস্তি নিয়েই ট্রেনে ওঠেন সবাই। নানা শঙ্কা কাটিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেন চলতেছে, মানুষের ভোগান্তি কমছে, এখন আবার চালু হয়েছে, এখন মানুষ আরো স্বস্তিতে ফিরেছে। অবশ্যই ভালো লাগতেছে, অনেক ভোগান্তি থেকে আমরা রক্ষা পাইতেছি। তবে এদিন ট্রেনের শিডিউলে কিছুটা হেরফের হয়। সিলেটের ট্রেন পারাবত এক্সপ্রেস 4 ঘন্টার দেরিতে ঢাকা ছাড়ে, আর বাকিগুলো 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে যাত্রা করে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রী পারতেছি এটা শুনে অবশ্যই খুশি, কিন্তু তাও তো ভোগান্তি হয়েছে আমাদের, তাই না? লেট, অবশ্যই 1 ঘন্টা লেট। এখন কখন ছাড়বে এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছি না আর কি। সময় মতো ঢাকায় না পৌঁছাতে পারার কারণে বুধবার বাতিল হয় সিলেটের ট্রেন জয়ন্তিকা ও উত্তরবঙ্গের বুড়িমারি এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার জানান, ট্রেনের কোচ ও ইঞ্জিন এলোমেলো থাকায় এগুলো গুছিয়ে প্ল্যাটফর্মে দিতে খানিকটা বাড়তি সময় লাগছে। একদিনের মধ্যেই শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান তিনি। ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে, এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। একদিন ট্রেন বন্ধ থাকায় শুধু ঢাকার কমলাপুর স্টেশনে লোকসান 1 কোটি 20 লাখ টাকা বলেও জানান ম্যানেজার। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমার ময়দানে এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দুপুরে মাঠ পরিদর্শন করে কথা জানান পুলিশ প্রধান। এদিকে প্রায় 100% প্রস্তুতি সম্পন্ন হলেও এখনও ছোটখাটো কিছু কাজ করছেন আগত মুসল্লিরা। জীবন সায়ান্নে পৌঁছেছেন অনেক আগেই, কমেছে শারীরিক শক্তিও। তারপরও দমে যাননি 80 বছরের আব্দুল হায়াত। পরকালে লাভের আশায় এভাবে 1 সপ্তাহের বেশি সময় ধরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ইজতেমার ময়দানে। তার মতো নানা বয়সী ধর্মপ্রাণদের শ্রমে 160 একরের ময়দান এখন প্রায় প্রস্তুত বিশ্ব ইজতেমার মহা কর্মযজ্ঞের জন্য। ময়দানটাকে যে সাজানো হয়েছে এটা আল্লাহ তাআলার খাস মেহের। বুধবার সকালে টঙ্গীর তুরাগ তীরের ময়দান পরিদর্শন করেন পুলিশের প্রধান বাহারুল ইসলাম। খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণের পর জানান, প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ আমার বিশ্বাস
আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি, আপনাদের সহযোগিতা আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। 31 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 6 দিনের প্রথম পর্বের 2 দফার বিশ্ব ইজতেমা। আর একদিন পরেই আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে 160 একরের টঙ্গীর তুরাগ তীর। আগামীতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের মহাসম্মিলন ঘটবে এই ইজতেমাকে কেন্দ্র করে, এমনটি প্রত্যাশা সারা দেশ থেকে আসা স্বেচ্ছাশ্রম দেয়া আগত ধর্মপ্রাণদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বছরের 1 মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। তবে বিনামূল্যে সব বই বিক্রি হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন বইয়ের দোকানে। এনসিটিভি বলছে, বই সরবরাহে দেরির সুযোগ নিয়ে কালোবাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। শিক্ষাবিদরা বলছেন, দ্রুত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো না গেলে বন্ধ হবে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর নীলক্ষেত বেশ কয়েকটি দোকানে মিলছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। আইন অনুযায়ী এসব বই বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও দিন দুপুরে চলছে বিক্রি। পাঠ্য বই বিক্রির কারণ জানতে চাইলে বিক্রেতার দাবি, অভিভাবক কিংবা স্কুল কর্তৃপক্ষের অনুরোধে এসব বইয়ের মূল কপি সংগ্রহ করে দেন তিনি, কখনো পিডিএফ থেকে প্রিন্ট করে বিক্রি করেন। হাতে গোনা 2-1টি বই দিয়ে শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম। মাস পেরিয়ে গেলেও এখনো সব বই পায়নি শিক্ষার্থীরা। শুধু ঢাকার নীলক্ষেত নয়, সারা দেশেই বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এমনকি ঢাকায় বই ছাপিয়ে তা বিক্রির জন্য সারা দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বই জব্দও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষা গবেষকরা বলছেন, সময়মতো পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। যারা দায়িত্বে আছেন তাদের দূরদৃষ্টিতার অভাব এবং যে তারা আসলে তারা যে এই কাজটাতে মানে পুরোপুরি দক্ষ না, এটা আসলে যে এক ধরনের ব্যর্থতার প্রমাণ দিলেন। খুব দ্রুত পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা দরকার শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি বলছে, কিছু কিছু প্রেস মালিক সঠিক সময়ে এনসিটিভিকে বই সরবরাহ না করে তা কালোবাজারে বিক্রি করছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কিছু কিছু অসাধু প্রিন্টার এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটি করছে। তো আমরা এগুলোর ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে, এনএসআই, ডিজিএফআই, তারা কাজ করছে। এছাড়া দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় 106 জনকে অনিয়মের মাধ্যমে ভোটার করার প্রমাণ পেয়েছে ইসি। এজন্য প্রতি জন থেকে নেওয়া হয়েছে লাখ টাকার বেশি। জালিয়াতির ঘটনায় জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে প্রধান করে মোট 11 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন, যাদের মধ্যে 9 জন অজ্ঞাত আসামি। এরই মধ্যে নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এদিকে এখন পর্যন্ত বাড়িতে গিয়ে ভোটার তালিকায় 17,07,570 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। থাম্ব ইমপ্রেশন আরেকজনেরটা দিয়ে ভোটার বানানো হচ্ছে, তারই আলোকে আমরা এই কাজটা করেছি এবং এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা সঠিকভাবে ওদেরকে ধরতে পেরেছি। আমরা তাদের বিরুদ্ধে মামলা করি, যেটা গতকাল এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামি 2 জন। একজন হচ্ছে থানা নির্বাচন অফিসার ইটসেলফ, যার নাম মুজিবুর রহমান, এটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জ। আর একজন হচ্ছেন জুবাইর রহমান, উনি ডাটা এন্ট্রি অপারেটর। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। চলছে ব্যাপক ধরপাকড়। গত 2 দিনেই 2000-এর বেশি অভিবাসীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। অভিযান শুরু হয়েছে বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক শহরেও। মঙ্গলবার ট্রাম্পের আদেশটি কার্যকর হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারক এর কিছু অংশ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন।
নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অনুদান ও ঋণ সহায়তা বন্ধে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন সেই পরিকল্পনার কিছু অংশ স্থগিতের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। মঙ্গলবার প্রেসিডেন্টের আদেশটি কার্যকর হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারক এ স্থগিতাদেশ দেন। 2024 অর্থবছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রায় 10 ট্রিলিয়ন বা 10 লাখ কোটি ডলার ব্যয় করেছে, যার মধ্যে 3 ট্রিলিয়ন ডলারের বেশি অনুদান ও ঋণ হিসেবে বরাদ্দ ছিল। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছিল 6.25 ট্রিলিয়ন বা 6,75,000 কোটি ডলার। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, কংগ্রেস অনুমোদিত ব্যয় বন্ধ করার অধিকার প্রশাসনের নেই। এই আদেশ বাস্তবায়িত হলে লাখ লাখ মার্কিন নাগরিকের ক্ষতি হবে। তবে বিষয়টি মানতে নারাজ হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ব্রিফিংয়ে বলেন, এতদিন মার্কিনীদের করের অর্থ অপচয় হচ্ছিল, এতে জনগণের দৈনন্দিন জীবনের কোনো উন্নতি হয়নি। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। পারিশ্রমিক না পাওয়া কোনো ক্রিকেটারের জন্য সুখকর অভিজ্ঞতা নয়। দিন শেষে আমরা টাকার জন্য ক্রিকেট খেলি। এই বিষয়গুলো দ্রুত সমাধানে বিসিবির এগিয়ে আসা উচিত। রাজশাহী এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মেহেদী হাসান মিরাজ। হতাশ তিনি জাতীয় দল সতীর্থ শান্তর ম্যাচ না পাওয়া নিয়েও। এরকম চললে জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সে প্রভাব ফেলার শঙ্কাও জানালেন মিরাজ। বিপিএলটা এবার হবে নতুন ভাবে, কিন্তু মাঠের খেলা শুরু হতেই সব শেষ। লোক দেখানো কিছু আয়োজন ছাড়া এবারের বিপিএল ব্যর্থতার 16 কলা পূর্ণ করে ফেলেছে। সতীর্থদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন আচরণ বিচলিত করেছে মেহেদী হাসান মিরাজকেও। অকপটে জানালেন, এই কাজগুলো বিদেশি ক্রিকেটারদের সামনে বিব্রত করেছে, তাদের নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে অভিভাবক বিসিবিকে এগিয়ে আসার অনুরোধ এখন মিরাজের। দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে, অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে। মিরাজ শঙ্কিত তার জাতীয় দলের অধিনায়ক এবং বন্ধু নাজমুল হোসেন শান্তকে নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচ টাইম না পাওয়া এবং অফ ফর্ম জাতীয় দলকে ভোগাতে পারে বলেও মনে করছেন মিরাজ। ও ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, মোরাল ডাউন হবে একটা প্লেয়ারের। আমি আশা করি অবশ্যই যে এখনো বিপিএল অনেক ম্যাচ আছে, যখন খেলবে অবশ্যই পারফর্ম করবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নিয়ে বেশ আশাবাদী মিরাজ। দুবাই রাওয়ালপিন্ডির ভেন্যু দুটোই আশাবাদী করছে মিরাজকে। জানালেন, সেমিফাইনাল অসম্ভব কোনো স্বপ্ন নয় টাইগারদের জন্য। পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম, আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে। সো এটা একটা ভালো একটা বাত্রি আপনার একটা দিবে, কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের। আমরা তো খেলেছিলাম 2017 সালে সেমিফাইনাল ইংল্যান্ডে। সো অবশ্যই আশা করি যে সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বিপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা নিয়ে 9-6 করলেও এখানে ব্যতিক্রম খুলনা টাইগার্স। ইতোমধ্যে 40% টাকা পরিশোধ করেছেন তারা। এই সপ্তাহে আরো 25% ঢুকে যাবে ক্রিকেটারদের অ্যাকাউন্টে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।